আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। দেশে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ অন্তত ৭ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাস চাপায় একটি অটো ভ্যানের ৩ জন যাত্রী নিহত হন। মেঘুল্লা নামক এলাকায় সকাল 6:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা এক্সপ্রেস নামের একটি বাস অটো ভ্যানটিকে চাপা দিলে হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় সোলাইমান শেখদার নামে ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্র নিহত হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা ছেলে সহ সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী প্রাণ হারান। শুক্রবার সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের ৪২ শহর এলাকায় কুমিল্লা সিলেট মহাসড়কে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন অটোরিকশা চালক মাহবুব, যাত্রী জ্যোৎস্না বেগম ও তার ৫ বছরের ছেলে আশরাফুল। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের পল্টন থেকে পদ্মা নদীতে পড়ে গেছে একটি বাস, তবে বাসটিতে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 9:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাটের 7 নম্বর পল্টন থেকে এসবি পরিবহনের একটি বাস নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরই বাসটি উদ্ধারে কাজ শুরু করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA। বাসটি নদী থেকে টেনে তুলতে এরই মধ্যে উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আগে চলতি বছরের 25শে মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের 3 নম্বর পল্টনে এ ধরনের এক দুর্ঘটনায় অন্তত 26 জন প্রাণ হারান। চলতি বছর প্রকৃতিতে ফিরতে পারে এল নিনো বা উষ্ণায়ন প্রক্রিয়া। এটি একটি জলবায়ু চক্র যার প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরে পানির তাপমাত্রা বেড়ে যায়, ফলে দেখা দেয় খরা। আবহাওয়াবিদরা জানান, বাংলাদেশেও এল নিনোর প্রভাব পড়তে পারে। এল নিনো মূলত একটি জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা 2026 থেকে 2027 সালের মধ্যে বহুগুণ শক্তিশালী এল নিনোর রূপ প্রত্যক্ষ করতে যাচ্ছে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা 30 বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.5 ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরের দ্বিমেরু পজিটিভ না থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরের যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে, তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10%, হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন, 150 বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়। 2026 সালে সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছে বিশেষজ্ঞরা। খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়, কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এপ্রিলের উষ্ণতম মাস, কিন্তু সেই মাসে আপনার প্রায় 76% বেশি বৃষ্টি হয়েছে, এবং এই বৃষ্টির কারণে ইতিমধ্যে এই গাছে বড় একটা ইম্প্যাক্ট হয়েছে। আপনারা জানেন যে অতিবৃষ্টির কারণে হাওর অঞ্চলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ইভেন প্লেনল্যান্ডে যেসব জায়গা ধান কাটার, সেক্ষেত্রেও সমস্যা হয়েছে বৃষ্টির কারণে। তারা অনেক সময় এই 2 টাইমে ধান শুকাতে পারেনি। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশেও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বেশি শক্তিশালী হলে জুন থেকে পরবর্তী বছরের সময়গুলোতে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসতে পারে ব্যাপক পরিবর্তন। খরায় বেশি ক্ষতি হবে কৃষির। আমন ধান যেটা, এটা অনেকটা হচ্ছে পানির উপর নির্ভরশীল, বর্ষার কম বৃষ্টির উপর নির্ভর। সেক্ষেত্রে আপনার এক্সট্রা ইরিগেশন দিতে হবে, সেচের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে আপনাকে জ্বালানি বেড়ে যাবে, চাহিদা বেড়ে যাবে। তারপরে হচ্ছে আপনার বীজ বপনের ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনাকে হয়তো তাদেরকে কিছুটা চেঞ্জ আনতে হবে। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে, এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা 62 ভাগ। তবে পূর্বাভাস নিয়ে এখনো অনেক অনিশ্চয়তা আছে বলেও জানাচ্ছেন বিজ্ঞানীরা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গত কয়েকদিন ধরে তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে, আর এই অতিরিক্ত গরমের ফলে হিট স্ট্রোক সহ পানিবাহিত নানা রোগ দেখা দিচ্ছে। হিট স্ট্রোক কি অন্যান্য স্ট্রোকের মতো? এমন সময় কী ধরনের সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, চলুন দেখে আসি। প্রখর রোদ আর তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা দেশ জুড়ে, জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। আবহাওয়া অধিদপ্তর বলছে, এমন অবস্থা চলবে আরও কয়েকদিন।
এই সময়ে সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে হিট স্ট্রোকে। কি এই হিট স্ট্রোক, কেন হয়, কাদের হয়, আর এর প্রতিকারই বা কি? চলুন জেনে নেই চিকিৎসক কি বলছেন। মানুষের বডির যে কোর টেম্পারেচার অর্থাৎ ইন্টারনাল যে টেম্পারেচার নর্মালি অ্যাভারেজ 37 ডিগ্রি সেলসিয়াস অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট থাকে। বাইরের টেম্পারেচার যখন অতিরিক্ত হয়ে যায় তখন এই রেগুলেশন সিস্টেমটা ফেল করে। তখন বডি টেম্পারেচার ইন্টারনাল যে কোর টেম্পারেচার সেটা 40 ডিগ্রি সেলসিয়াস অথবা 104 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে গেলে তখন এটাকে আমরা হিট স্ট্রোক বলি। তিনি জানান, সাধারণত যারা সরাসরি রোদের সংস্পর্শে আসেন তাদের হিট স্ট্রোক হওয়ার আশঙ্কা বেশি। এমন হলে শরীর অবশ, লাল লাল অ্যালার্জি, মাথা ব্যথা, বমিসহ নানান উপসর্গ দেখা দিতে পারে। এমনকি হতে পারে মৃত্যুও। তবে হিট স্ট্রোক আর স্ট্রোক দুটো আলাদা বিষয়। এই শব্দটা এক শব্দ, আর স্ট্রোক যেটা সেটা হচ্ছে ব্রেইনের স্ট্রোক। সেটা ব্রেইন স্ট্রোক দুইটা আলাদা শব্দ। হিট স্ট্রোকে পেশেন্ট কনফিউজড হয়ে যায়, পেশেন্ট ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ডেভেলপ করতে পারে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে কনফিউশন হতে পারে, খিঁচুনি হতে পারে, বমি হতে পারে, এদের হার্ট রেট অনেক বেড়ে যায়, তারপরে আপনার শ্বাসকষ্ট হতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে। বিরূপ প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকাটাই এখন বড় চ্যালেঞ্জ। তাই তো হিট স্ট্রোকের মতো বড় বিপর্যয় এড়াতে বেশি বেশি পানি পান করা এবং একটানা রোদে কাজ না করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে পানি ও বিভিন্ন শরবত পানের ক্ষেত্রে যথেষ্ট সাবধান হওয়া উচিত বলে মত চিকিৎসকদের। কারণ এই গরমে পানিবাহিত রোগও বেড়ে যায়। পেশেন্টটাকে অতি দ্রুত ছায়ায় নিয়ে যেতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধার তিস্তা পাড়ে শুকনো মৌসুমে দেখা দেয় পানির অভাব, আর বর্ষায় ভয়াবহ ভাঙনের কবলে পড়তে হয়। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে বসতভিটা নদীতে বিলীন হয়। তাই এই অবস্থা থেকে মুক্তি পেতে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি স্থানীয়দের। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা দিয়ে তিস্তা নদী বয়ে গেছে। নদীর অববাহিকায় গড়ে ওঠা চরাঞ্চলে প্রায় ৯,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ফসল চাষাবাদ হয়। এর মধ্যে ভুট্টা, মরিচ, কুমড়া, বাদাম, গম, তিসি, সূর্যমুখী ও পাট অন্যতম। নদীর নাব্যতা সংকটে ফসল ফলাতে কৃষকদের যেন কষ্টের শেষ নেই। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চণ্ডীপুর, শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নের কৃষকদের প্রায়ই বেকায়দায় পড়তে হয়। এই নদীর পানি আমাদেরকে এত অবহেলিত করছে, প্রতিবার 2বার 3বার ভাঙ্গা দিতে হয়। এপার ভাঙ্গে ওপার যায়, ওপার ভাঙ্গে এপার থেকে, এরকম ভাবে আমাদের জনজীবন খুব দুর্ভোগের। আমাদের বুঝ হওয়ার পর থেকে শুনি খনন করার কথা, অসময় ভারতবাসী পানি ছাড়ি দেয়, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এবারে অনেক ফসল নষ্ট হয়েছে। এলে আমরা চাই অতি তাড়াতাড়ি নদী খনন হোক, আমাদের কাজগুলো ভালো হোক। নদী খনন হলে অবশ্যই রাস্তাঘাট হবে, সব দিক দিয়ে ভালো হবে, যাতায়াত সুবিধা হবে, যানবাহন চলবে, রাস্তাঘাট হবে, সব সাইডে ভালো হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা চান তারা। এজন্য অনেক আগে থেকেই আন্দোলন সংগ্রাম করে আসছে ওই এলাকার মানুষ। পানি হঠাৎ আসলে যে আমাদের যে শস্য আছে সেগুলো তলিয়ে যায়, মানুষের ঘরবাড়িগুলো একদম বিলীন হয়ে যায়। এ কারণে আমরা চেয়েছি যে তিস্তাকে বৈষম্য মুক্ত করা হোক, আমাদের পানির যে ন্যায্য হিসেবে সেটা যেন আমরা পাই। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে গাইবান্ধা, নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ উত্তরের কৃষিতে বিপ্লব ঘটবে বলে আশা স্থানীয়দের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। রাজবাড়ীর পাংশার হাবাসপুর পয়েন্টে নির্মিত হচ্ছে পদ্মা ব্যারেজ। এই প্রকল্পের সুফল মিলতে পারে দেশের 4টি বিভাগের 19টি জেলার 120 উপজেলায়। ব্যারেজে থাকবে 18 মিটার প্রস্থের 78টি স্পিলওয়ে গেট এবং 18টি আন্ডার স্লুইস গেট। পদ্মাপাড়ে মানুষের দীর্ঘদিনের লালিত স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর পয়েন্টে নির্মিত হতে যাচ্ছে 2.1 কিলোমিটার পদ্মা ব্যারেজ। পদ্মা ব্যারেজ বিশেষ করে কৃষকদের জন্য। এই কৃষক যদি বাঁচবে দেশ। চর অঞ্চলের মানুষের পানি সংকট, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই পদ্মা ব্যারেজ যদি এই হাবাসপুর চর অঞ্চলের উপর দিয়ে হয় তাহলে পানি সংকট আমাদের দূর হবে। পানি আটকে রেখে আমরা সময় মতো পানি সেচ প্রকল্পের মাধ্যমে আমরা পানি নিতে পারবো। গঙ্গা ব্যারেজ থেকে পানি ছাড়লে আমরা পানি পাই, পানি না ছাড়লে পানি পাই না। তাতে কি হয়, এই এলাকার কৃষক
মানে পানির অভাবে কৃষি চাষ করতে পারে না। যখন বর্ষার মৌসুম হয় তখন মানুষ নৌকায় যাতায়াত করে, অনেক সময় ঢেউয়ের কারণে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়। আর শুকনার মৌসুমে মাঝখানে 5 কিলোমিটার হচ্ছে চর জাগার কারণে যারা দরিদ্র মানুষ তারা হেঁটে যায় অনেক কষ্ট করে, আর যারা ধনী মানুষ তারা হচ্ছে ঘোড়ার গাড়িতে যায়, এটাও খুব কষ্টসাধ্য ব্যাপার। আবাসপুর থেকে ঘাটে যেতে অনেক সময় লাগে, 3 কিলো হাঁটে যেতে লাগে, তারপর ঘোড়ার গাড়িতে যাইতে হয়। তা আমাদের পদ্মা ব্যারেজ হলে এখানে পানি থাকবে, আমাদের কৃষিতে উন্নয়ন হবে। আর বৃষ্টি হয়ে গেলে সরকার আমাদের কি করবে, আমরা তো এই ঘাটের উপর নির্ভরশীল। আমাদের কৃষি উন্নয়ন এবং সেই সাথে এলাকার লোকের অর্থ সামাজিক উন্নয়ন এবং একটি সুন্দর পর্যটন কেন্দ্র হবে বলে আমরা আশাবাদী। রাজবাড়ী জেলা সহ 19টি জেলার 120টা উপজেলার মানুষ এই সুবিধা ভোগ করবে এবং আমরা চাই যেটা দ্রুত বাস্তবায়ন হোক। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, মৎস্য ও পরিবেশের যে আমূল পরিবর্তন ঘটবে তারই স্বপ্ন এখন হাবাসপুরের প্রতিটি মানুষের চোখে মুখে। পাংশার হাবাসপুর থেকে মাহফুজুর রহমান, দীপ্ত নিউজ, রাজবাড়ী। সব ধরনের গ্রাহকের বিদ্যুতের দাম বাড়ানো হলেও বিদ্যুৎ বিভাগের অনুরোধে নিম্ন আয়ের গ্রাহকদের বিল না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। এতে করে আগের দামেই বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন লাইফলাইনে 50 ইউনিট এবং আবাসিক গ্রাহকরা 75 ইউনিট পর্যন্ত। এক্ষেত্রে লাইফলাইনের প্রতি ইউনিট বিদ্যুৎ 4 টাকা 63 পয়সা এবং আবাসিক প্রথম ধাপের 75 ইউনিট পর্যন্ত 5 টাকা 26 পয়সা বিল কার্যকর থাকবে। এতে আরও বলা হয়, বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর আয় কমবে, যা সরকারকে অতিরিক্ত ভর্তুকি প্রদানের মাধ্যমে সমন্বয় করতে হবে। জ্বালানির পর বিদ্যুতের দাম বাড়ায় অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে। এ প্রসঙ্গে বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, উৎপাদন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে পারলে সমস্যা অনেকাংশে কমে আসবে। এক্ষেত্রে সৌর বা বায়ুচালিত উৎপাদন ব্যবস্থার পরামর্শ দেন তারা। দেশে এখন গ্রীষ্মকাল, স্বাভাবিকভাবেই বিদ্যুতের চাহিদা বেশি। বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যার সরাসরি প্রভাব পড়ে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। এতে তো আমাদের চলতে কষ্ট হবে, এটা তো স্বাভাবিক, কিন্তু অন্যান্য দেশে আয়ের সঙ্গে ব্যয়ের একটা সামঞ্জস্য থাকে, আমাদের আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য নাই। এমনিতেই ঢাকা শহরে আমরা যা স্যালারি পাই তার অর্ধেকের বেশিরভাগ বাসা ভাড়াই দিই আমরা। মাসিক যেটা আয়, এই আয়ের ভিতরে চলতে চাই, কিন্তু ওনারা তো ভাবে ওনাদেরটা, আমাদেরটা তো ভাবে না। বিদ্যুতের চাহিদা মেটাতে গিয়ে বিপণী বিতান, দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে সন্ধ্যা 7টার মধ্যে। এতেও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। আমাদের উপরে প্রচুর প্রেশার যাইতেছে, আমরা দিন খুবই কষ্টে কাটতেছে, এখন বর্তমানে অবস্থা খুবই খারাপ। এটা তো আমাদের পুরোই লস। এখন বিদ্যুৎ বিল তো এমনি আগে বাড়তি ছিল, এখন তো আরও বাড়তি হয়েছে, এটা আমাদের জন্য একটা এক্সট্রা বার্ডেন হয়ে যায়। 12টার পর থেকে যদি আপনার 10টার মতো খোলা দিত তাহলে আমাদের কিছু বেচা কিনা হইতো, এখন বেচা কিনা আগের মতো হয় না। সব মিলিয়ে টালমাটাল দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকার ভর্তুকি বন্ধ করতে গিয়ে দাম বাড়াতে বাধ্য হয়েছে, কিন্তু এতে গ্রাহকদের ওপরও বেশি চাপ পড়েছে। এভরি সিঙ্গেল জায়গাতে কিন্তু আসলে বিদ্যুতের ব্যবহারটা এবং জ্বালানি ব্যবহারটা হয়। তো এই কারণে ওভারঅল এই সময়ে বিদ্যুতের দাম বাড়ানো বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য আসলেই একটা অস্বস্তিকর একটা বিষয়। জ্বালানি দিয়ে বিদ্যুৎ তৈরি হয়, সেখানে তো আলটিমেটলি দাম বাড়লে তো সরকারকে তো সে জ্বালানি কিনতে হয়, কিনতে গিয়ে আসলে তো তার জন্য বড় প্রেশার পড়ে যায়। তো এটা আসলে বাড়ানো ছাড়া সরকারের বিকল্প কোনো রাস্তাও নেই। বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে বেশ কিছু পরামর্শও দেন তিনি। নবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ সৌর বিদ্যুৎ সহ যে বায়ু বিদ্যুৎ, এগুলো যারা আমদানি নির্ভর কান্ট্রি তাদেরকে বলা হয় যে তারা এটা আশীর্বাদ, যেহেতু আমাদের জ্বালানি নিজেদের নাই, আমরা নবায়নযোগ্য জ্বালানি পেয়েছি, এটা আমরা আশীর্বাদ পেয়েছি। তো এই জন্য এই সরকার উচিত ছিল আগে থেকেই খুব দ্রুততার সাথে কিন্তু নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করা। এতে করে কি হতো, আপনি দেখেন যে এই মুহূর্তে আমরা এত জ্বালানির দাম না বাড়লেও চলতো। শহরে লোডশেডিং কম হলেও গ্রামে এর পরিমাণ বেশি। দাম বৃদ্ধিতে সেচের মৌসুম সহ প্রান্তিক পর্যায়ের গ্রাহকরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে বলে মনে করেন তিনি। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পাওয়াকে কূটনৈতিক ইতিহাসে বড় অর্জন বলছেন অনেকেই। কিন্তু সভাপতি হিসেবে খলিলুর রহমানের কি কি দায়িত্ব সে বিষয়ে জানবো এবারে। 2026-27 মেয়াদ অর্থাৎ আগামী 1 বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এর মাধ্যমে 40 বছর পর সাধারণ পরিষদের সভাপতির আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্রতিনিধি বসেছেন। বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি অনেক বড় একটি অর্জন। আগামী 8 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া 81তম অধিবেশনের দায়িত্ব পালন করবেন তিনি। নতুন এই দায়িত্ব প্রাপ্তির পর এখন বড় প্রশ্ন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কি? জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি গুরুত্বপূর্ণ কূটনৈতিক একটি পদ। সভাপতির প্রধান দায়িত্ব হলো সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশন পরিচালনা করা, আলোচনার কার্যক্রম পরিচালনা করা, বক্তাদের তালিকা অনুমোদন এবং কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করা। এছাড়া সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে সমঝোতা ও ঐক্যমত্য প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেন সভাপতি। সভাপতি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলন, উচ্চ পর্যায়ের বৈঠক ও কূটনৈতিক অনুষ্ঠানে সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করেন। তিনি অধিবেশন চলাকালে বিভিন্ন বিশেষ ও উচ্চ পর্যায়ের সভা, থিমেটিক বিতর্ক এবং আন্তর্জাতিক সম্মেলন আহ্বান ও পরিচালনা করে থাকেন। সাধারণ পরিষদের সভাপতিকে জাতিসংঘের 193টি সদস্য রাষ্ট্রের স্বার্থের ভারসাম্য রক্ষা করতে হয়। ফলে এই পদটি বৈশ্বিক কূটনীতিতে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধনকারী ভূমিকা পালন করে। অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে বৈশ্বিক বিভিন্ন সংকটে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা করতে হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি একক কোনো নির্বাহী বা প্রশাসনিক ক্ষমতার অধিকারী নন। তাই তিনি নিজের ইচ্ছামতো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না এবং আন্তর্জাতিক কোনো আইন তৈরি করতে পারবেন না। নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন না তিনি। এবং জাতিসংঘের বড় ধরনের কোনো কাঠামোগত সংস্কারও সভাপতির ক্ষমতায় করা সম্ভব নয়। 1986 সালে সাধারণ পরিষদের 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশিদ চৌধুরী। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলের আলাদা হামলায় গাজায় একই পরিবারের 5 জন সহ অন্তত 9 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হন আরও 15 জন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার একই সাথে 4টি আবাসিক ভবনে বিমান হামলা চালায় ইসরায়েল। কোনো ধরনের আগাম সতর্কতা জারি করা ছাড়াই এসব হামলা চালানো হয় বলে খবরে জানানো হয়। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণ অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 3526 জন। ইউক্রেনকে নতুন করে সহায়তা দেয়া ও রাশিয়ার উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একটি বিল পাশ করেছে যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। কয়েক মাস আটকে থাকার পর স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট নামে বিলটি 226-195 ভোটে পাশ হয়। কয়েকজন রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে একটি বিশেষ আবেদনপত্রে সই করলে এটি ভোটাভুটির জন্য উত্থাপন করা সম্ভব হয়। এ ঘটনা রিপাবলিকান পার্টির মধ্যকার বিরোধকে আরও স্পষ্ট করে তুলেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এটি বড় রাজনৈতিক ধাক্কা। যুদ্ধবন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সামনাসামনি কথা বলতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে জেলেনস্কি উল্লেখ করেন, ইউরোপের এই যুদ্ধটি আবার কখন যুক্তরাষ্ট্রের মনোযোগের কেন্দ্রে ফিরবে সেই পর্যন্ত অপেক্ষা করা ভুল হবে। তিনি আরও যোগ করেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। চিঠিতে জেলেনস্কি প্রস্তাবিত আলোচনা চলাকালীন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকরেরও আহ্বান জানান। তবে এর আগে গত বৃহস্পতিবারই এমন যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পুতিন। এবারে গ্লো অ্যান্ড লাভলি সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ 2026।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে আগামীকালের ফাইনাল সামনে রেখে সকালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ বিষয়ে জানাতে ভারতের গোয়া থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। কথা বলবো তার সঙ্গে। হাসিব, বাংলাদেশ দলের অনুশীলন কেমন দেখলেন, আর ফিটনেস এবং কৌশল নিয়ে দল থেকে কোনো বার্তা কি দেয়া হয়েছে কিনা জানাবেন। ফাইনালের ম্যাচ, একেবারে শিরোপার একদম দ্বার প্রান্তে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত, যাদের সাথে ঘরের মাঠে তাদেরকে কোনো হারানোর ইতিহাস নেই। সেই ইতিহাসটা গড়ার একটি সুযোগ, পাশাপাশি হ্যাট্রিক শিরোপা জয়ের তো সুযোগ আছেই, বা মিশন তো আছে, যেটা ঢাকা থেকে বা শুরু করেই এখন পর্যন্ত বাংলাদেশ টিকে রয়েছে। অনুশীলন যা দেখেছি সকালবেলা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। শিউলি আজিম আজকে অনুশীলন করেছেন এবং একই সাথে হচ্ছে বাংলাদেশ দলের যে গেম প্ল্যান যতটুকু বুঝেছি যে সবটা মিলে আসলে বেশ আক্রমণাত্মক এবং একই সাথে হচ্ছে কৌশলগত একটা পরিকল্পনা কোচ পিটার বাটলার সাজিয়েছেন বা সাজাচ্ছেন। যদিও বরাবরের মতো এবারও উনি আসলে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা নিশ্চয়ই উনি ম্যাচের আগের দিন বা ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে উনি জানাবেন। একটু পরে হচ্ছে সাফের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হবে ফাইনাল ম্যাচে ঘিরে, এবং ট্রফি উন্মোচন হবে। দু দলের ক্যাপ্টেন আসলে ট্রফি উন্মোচন করবেন সাফের এই অষ্টম আসলে টুর্নামেন্টে। এবং ভারতও আজকে অনুশীলন করেছে, যদিও বাংলাদেশ করেছে হচ্ছে ব্যাম্বোলিম অ্যাথলেটিক্স স্টেডিয়ামে সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত, এবং ভারত করেছে ডন বস্কোতে একই সময় করেছে। কিন্তু তারপরও যে প্রিপারেশন আসলে বাংলাদেশের এবং একই সঙ্গে হচ্ছে ভারতে, তাতে আসলে ফাইনালে যে কেউ কাকে ছাড় দিবে না সেটা একদম স্পষ্ট। কারণ হচ্ছে একজনের শিরোপা পুনরুদ্ধারের মিশন, আরেক দলের হচ্ছে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। তো এরকম একটা পরিসংখ্যান বা এরকম একটা সিচুয়েশনে আসলে ম্যাচটা যে বেশ উন্মাদনা এবং উচ্ছ্বাসের এবং একই সাথে হচ্ছে বেশ আক্রমণাত্মক এবং উত্তেজনার একটা ম্যাচ হবে, তেমনটা আসলে বেশ আজ পাওয়াই যাচ্ছে। একাদশে যেমনটা আসলে আমরা লাস্ট সাফে নেপালের বিপক্ষে ম্যাচে দেখেছি সেমিফাইনালে, তেমনটাই থাকবে। সাবস্টিটিউটে বেশ কিছু প্লেয়ার নামবেন, ফরমেশনটা হয়তো বা আগের মতোই থাকবে আর কি, তেমনটা আসলে আমরা আজকের অনুশীলন থেকে ধারণা করতে পারছি। তবে ফাইনাল ম্যাচে তো প্রতিপক্ষ যেহেতু ভারত, সেই হিসাবে হয়তো বা কিছুটা পরিবর্তন আসবে, সেটা আসলে আমরা সংবাদ সম্মেলনে স্পষ্ট জানতে পারবো একটু পরে, যেটা হবে হচ্ছে। সুমনা, এই ছিল আসলে বাংলাদেশের এবং ভারতের প্রস্তুতি সাফের ফাইনালের আগে। হাসিব, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।